নির্বাচনের ঢাক ইতিমধ্যেই বেজে উঠেছে রাজ্য জুড়ে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। গ্রাম থেকে শহর এখন একটাই আলোচনা, আসন্ন বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দিন-রাত এক করে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, জনসংযোগে আর ভোটারদের মন জয়ের লড়াইয়ে। কোথাও প্রার্থী তালিকা ইতিমধ্যেই সম্পূর্ণ, আবার কোথাও এখনও জট খোলেনি গুরুত্বপূর্ণ কিছু আসন নিয়ে। এই আবহেই মালদা জেলা যেন হয়ে উঠেছে এক বিশেষ রাজনৈতিক পরীক্ষাগার। জেলার মোট 12টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আগেভাগেই সবকটি আসনে প্রার্থী ঘোষণা করে নিজেদের সাংগঠনিক প্রস্তুতির বার্তা স্পষ্ট করেছে। অন্যদিকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করায় জল্পনা, কৌতূহল আর রাজনৈতিক অঙ্ক কষার কাজ সমানতালে চলছে। বিশেষ করে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে এক আলাদা উত্তেজনা। গত 2 দফার লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। বিজেপি প্রথম দফায় 144টি এবং দ্বিতীয় দফায় 11টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও বাকি রয়েছে 39টি আসন, যার মধ্যে ইংরেজবাজার রয়েছে। কিন্তু এবারের নির্বাচনে এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা না করায় তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। এই ফাঁকেই সুযোগ বুঝে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা। শুরু হয়েছে জোর কদমে প্রচার, বাড়ছে জনসংযোগ। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী জয়ী হন। তিনি 1,07,755 ভোট পেয়ে তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রায় 20,000 ভোটে পরাজিত করেন। এই প্রেক্ষাপটে ইংরেজবাজারে দেখা গেল এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃশ্য, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় বিজেপি কাউন্সিলর তথা জেলা বিজেপি নেত্রী সুতপা মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে সরাসরি ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, তিনি সুতপার পরিবারের কাছেও তৃণমূলের পক্ষে ভোট দেবার আবেদন জানান। ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা, আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডুকে জেতাও। বিজেপির কাউন্সিলর কি আশ্বাস দিলেন, কি বললেন? ভাই বোনের কথাটা বাইরে নাই বললাম। আপনারা দেখতে থাকুন, এরকম প্রচুর, শুধুমাত্র একজন বিজেপির নেত্রী বা ইয়ে না, এরকম হাজার হাজার বিজেপির কর্মী, হাজার হাজার বিজেপির সমর্থক এই নির্বাচনে আশিস কুণ্ডুর সাথে আছে। সময় আপনাদেরকে উত্তর দেবে। এই ঘটনায় যেমন রয়েছে রাজনৈতিক কৌশল, তেমনি রয়েছে ব্যক্তিগত সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত, যা বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা দেখা যায় না। আশিস কুণ্ডু বলেন, সুতপা তার বোনের মতো। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সব দলই থাকবে, আমরা আমাদের আদর্শ নিয়ে চলব। দাদা বোনের কাছে ভোট চাইতেই পারে। আশিস কুণ্ডুর এই বক্তব্যের পরেই সুতপা মুখোপাধ্যায় এই ঘটনাকে দেখছেন সম্পূর্ণ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে। তিনি বলেন, আশিস কুণ্ডু নিজের কর্তব্য পালন করছেন, কিন্তু এখানে বিজেপি জয়লাভ করবে। তৃণমূল প্রার্থী এসেছিল আপনার কাছে ভোট চাইতে, হাত জোর করে ভোট চাইলেন, কি বলবেন বিষয়টা? উনি উনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংলিশবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি উনার কর্তব্য করছে, উনি উনার দল নিয়ে এসছেন, উনি উনার ভোট প্রচারে এসছেন, আর আমরা আমাদের কর্তব্য উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না, আর বানিয়েও কিছু বলবো না। ইংলিশবাজার বিজেপির জয় মানে নিশ্চিত। কি বললেন উনি আপনাকে? উনি আমাকে ভোটের কথা বললেন, যে বোন সবাইকে বলবে ভোট দেওয়ার কথা, বাড়ির সকলকে। হ্যাঁ, উনি উনার কর্তব্য করেছেন, করতেই পারেন উনি উনার কর্তব্য। এখন উনাকে দল উনাকে দায়িত্ব দিয়েছেন, দল উনাকে দাঁড় করিয়েছেন, উনার কর্তব্য উনি করছেন, উনি যাবেন। আমি আগের বাড়িগুলোতে যেতে বললাম, উনি যাচ্ছেন, উনি উনার দল হয়ে এসছেন। কিন্তু আমার দল হয়ে আমি একটাই কথা বলবো, বিজেপি জিন্দাবাদ, বিজেপি আসছে ইংলিশবাজারে। দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিদের এই পারস্পরিক সৌজন্য ও সম্মান রাজনৈতিক পরিবেশে এক অন্যরকম মাত্রা যোগ করেছে। তবে এই সৌহার্দ্যের আড়ালেই কিন্তু জোরদার হচ্ছে রাজনৈতিক লড়াই।
এখনও পর্যন্ত এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দুই প্রধান দলের প্রার্থী ঘোষণা বাকি। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ইংরেজবাজারে যে চতুর্মুখী লড়াই আরও তীব্র হবে তা এক প্রকার নিশ্চিত। প্রতিটি দলই নিজেদের সংগঠন, কৌশল ও জনসমর্থনের উপর ভর করে এগিয়ে যেতে চাইছে জয়ের লক্ষ্যে। এখন এই কেন্দ্রে কে জিতবে তা তো সময় বলবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় যেন চমকের টক্কর চলছে তৃণমূল বনাম বিজেপি। এবার সেই টক্করে বিজেপির বাজি রেখা পাত্র। কি খুব চেনা লাগছে কি নামটা? যারা সবসময় আপডেট থাকেন তাদেরকে আলাদা করে বলার কিছু নেই, তবে যাদের নামটা চেনা চেনা লাগছে, আমি নিশ্চিত সন্দেশখালিতে নারী প্রতিবাদের কথা আপনারা ভোলেননি। প্রতিবাদের ছবিটা দেখলে আরো কিছুটা পরিষ্কার হবে। পাঁচই জানুয়ারি 2024 ইডিকে দৌড় করিয়ে মারধর করার অভিযোগ ওঠে শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধে। 7ই ফেব্রুয়ারি সেই শাহজাহানের বাহিনীকে শুধু দৌড় নয়, লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছিল সন্দেশখালীর সাধারণ মানুষ। 8ই ফেব্রুয়ারি দিনভর দফায় দফায় উত্তপ্ত ছিল সন্দেশখালী। এবার শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সামনে এসে দাঁড়ালেন অগণিত মহিলা, হাতে বাঁশ, লাঠি, হাতা, খুন্তি। অভিযোগ তুললেন নারী নির্যাতনের। আর এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন এক সাধারণ গৃহবধূ, রেখা পাত্র। দীর্ঘদিনে অত্যাচারে নিপীড়িত হয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। গর্জে উঠেছিলেন রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি বেশি কথা বলবেন না। শঙ্কর রায় চৌধুরীকে নিয়ে আমাকে লোভ দেখিয়েছিলেন, ঘরের লোভ, বাথরুমের লোভ, মেয়েদের ভবিষ্যতের লোভ কত দেখিয়েছিলেন। সন্দেশখালী মা বোনদের হুমকি দিচ্ছেন, করবেন রাস্তাঘাটে দিনের তুলে নিয়ে তাকে দেখেই সাহস পেয়েছিলেন সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা। সে সময় তৃণমূল নেতাদের একাংশের অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন এলাকার মহিলারা। অভিযোগ তোলেন রাতের অন্ধকারে দরজায় ধাক্কা দেয়া হতো, বাড়ির মহিলাদের তৃণমূলের কার্যালয়ে তুলে নিয়ে ধর্ষণ করা হতো দিনের পর দিন। পুলিশের দ্বারস্থ হয়েও লাভ মিলত না বলেই অভিযোগ। সন্দেশখালী কাণ্ডের পর দীর্ঘদিন পলাতক থাকার পর শাহজাহান গ্রেফতার হন এবং পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলো সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান সিবিআই হেফাজতে জেলবন্দী রয়েছেন। কলকাতা হাইকোর্ট বারবার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তবে প্রতিবাদ থামাননি সাধারণ এই গৃহবধূ। শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাকে। ততদিনে উত্তর 24 পরগনাবাসীর কাছে, বিশেষ করে মহিলাদের কাছে গ্রহণযোগ্যতার এক নাম হয়ে ওঠেন রেখা। 2024-এর লোকসভা নির্বাচনে সেই রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। তবে সেই নির্বাচনে হেরে যান রেখা পাত্র। তৃণমূলে হাজী নুরুল ইসলাম বসিরহাট আসনে 3,33,547 ভোটের ব্যবধানে জয়ী হন। সন্দেশখালী আন্দোলন ও লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও দলের হয়ে কাজ করে গিয়েছেন রেখা পাত্র। ওই এলাকায় দলের সাংগঠনিক দিকও দেখছে, তাই রেখাতেই আস্থা রাখে গেরুয়া শিবির। এবার 2026 বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে হয়ে হিঙ্গলগঞ্জ থেকে লড়বেন বঙ্গবধূ। দলের এই সিদ্ধান্ত দায়িত্ব সহকারে পালন করবেন বলে জানান রেখা। এদিন সাধারণের মধ্যে লাড্ডু বিতরণের মাধ্যমে জনসংযোগ করতে দেখা যায় তাকে। তার কথায় সন্দেশখালী হোক বা হিঙ্গলগঞ্জ, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের রূপ একই, লড়াইয়ের কোনো বিকল্প হয় না। যে প্রচারে নামতে মানে কি সন্দেশখালী থেকে বসিরহাটের বিভিন্ন প্রান্তে আপনি প্রচার করেছিলেন, এবার হিঙ্গলগঞ্জে কি তেমনভাবে প্রচার দেখতে পাবো আপনার কাছ থেকে? অবশ্যই অবশ্যই, লড়াই আর লড়াইয়ের কোনো বিকল্প রূপ হয় না।
লড়াই সবার জন্য সমান হয় এবং আমরা হিঙ্গলগঞ্জের মানুষ যে দরিদ্র মানুষ অত্যাচারিত এই তৃণমূল দ্বারা যে অত্যাচারিত নিপীড়িত মানুষ যে চোখের জল ফেলেন, আমি বারবার যেখানে গেছি হিঙ্গলগঞ্জে মানুষের চোখের জল দেখে ফেলেছি। সেই চোখের জল আমি আশা রাখছি যে এই চোখের জল আমরা মুছাতে পারবো এবং ওনাদের মুখে হাসি ফুটাবো। তবে প্রশ্ন উঠছে, বসিরহাট ছেড়ে কেন হিঙ্গলগঞ্জের জন্য প্রার্থী হিসাবে বেছে নেওয়া হলো সন্দেশখালীর এই নারী প্রতিবাদী মুখকে? যদিও 24শে বসিরহাটে তাকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটি কারণ ছিল। 24শের নির্বাচনে বাংলা দখলে বিজেপি মোক্ষম অস্ত্র হয়ে উঠেছিল সন্দেশখালী। বিজেপির প্রচারে বারবার ফিরে এসেছিল সন্দেশখালী প্রসঙ্গ। মূলত এই একটি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে ধরাশায়ী করার পরিকল্পনা নিয়েছিল গেরুয়া শিবির। তাই বসিরহাট আসনটি নিশ্চিত করতে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছিল প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। ভূমিকন্যাকে অবলম্বন করে ভোটের অঙ্ক কষতে চেয়েছিল পদ্ম শিবির। অনেকেই তখন বলেছিলেন প্রার্থী নির্বাচনই ছিল মোদির মাস্টার স্ট্রোক। বসিরহাট লোকসভা কেন্দ্রে জয় না পেলেও সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে লিড পায় বিজেপি, যাকে রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদের নৈতিক জয় হিসেবে তুলে ধরে গেরুয়া শিবির। এখন হিঙ্গলগঞ্জের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি কাজ করছে পদ্ম শিবিরের? এক্ষেত্রে অবশ্য প্রার্থী সোজা সাপটা উত্তর। সন্দেশখালী হিঙ্গলগঞ্জ তার কাছে একই, সবখানেই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। আমি সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বলতে গেলে বিধানসভাগুলো আলাদা, কিন্তু আমার কিন্তু জন্মস্থান কিন্তু হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। ওই 5টা বুথ সন্দেশখালীতে পড়ে বলে তাই সন্দেশখালীর নাম বিধানসভার নাম আছে, কিন্তু আমার জন্মস্থান আমার হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। তার জন্য আমি এটা আমি কখনো মানে ভেদাভেদ করছি না, যে যেখানেই দিক আমরা একই জায়গার বাসিন্দার, আমরা বাঙালি। আমি বসিরহাট সাংগঠনিক জেলার যে আমার জেলা কমিটির ভেতরে একজন সদস্য, আমি জেলা কমিটির একজন সদস্য। আর তাছাড়াও আমি 2024 সালে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি এখানে ইলেকশন করিয়েছে আমাকে দিয়ে ভারতীয় জনতা পার্টি। তাই এখানে আমার কাছে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী কোনোটাই আলাদা নয়, সবকটাই একই। কিন্তু আমি হিঙ্গলগঞ্জের হয়ে আমাকে আবার প্রার্থী করা হয়েছে, তার জন্য আমি দলের কাছে অসংখ্য ধন্যবাদ দেবো যে দল আমার উপরে ভরসা রেখেছেন, আরও একবার আমাকে লড়াই করার সুযোগ দিয়েছেন। আমি লড়াই করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং পৌঁছাবো। বসিরহাটে জিততে না পারলেও দল যে তাকে ফের লড়ার সুযোগ দিয়েছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেখা পাত্র। পাশাপাশি হিঙ্গলগঞ্জে লড়ার ক্ষেত্রে 100% আশাবাদী বলেও জানান তিনি। দেখুন, প্রথমত সন্দেশখালী দেয়নি এই কারণেই যে সন্দেশখালী এসটি বিধানসভা, সেখানে এসটি ছাড়া এসসি প্রার্থী দেওয়া যায় না। ওই জন্যই দল ভরসা করে আমাকে হিঙ্গলগঞ্জে দিয়েছেন এবং হিঙ্গলগঞ্জে আমরা 100% আশাবাদী। আমরা হিঙ্গলগঞ্জ জয়যুক্ত করে আমাদের দলকে উপহার দিচ্ছি। হিঙ্গলগঞ্জে নির্বাচিত হলে উন্নয়নের ক্ষেত্রে একাধিক পরিকল্পনার কথা জানান সন্দেশখালী প্রতিবাদী মুখ। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তারও নাম রয়েছে। সেই প্রসঙ্গে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদের করের টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা ক্ষমতায় এলে মায়েদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেয়া হবে। দেখুন, হিঙ্গলগঞ্জের যে ইস্যুগুলো আছে, যে ওখানে যে ব্রিজগুলো আছে এবং নদী বাঁধ এবং খাবার জল, ওনারা পুকুরের জলে খাওয়া এবং স্নান এবং রান্নাবান্না দুটোই করেন। তারপরেও যে আমাদের সরকারি যে প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন না এবং যে লক্ষ্মীর ভাণ্ডারটা যে বড় ফ্যাক্টর হয়ে পড়েছে মা বোনেদের কাছে, আমি সেই মা বোনেদের কাছে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের আপনাদের অর্থ এই তৃণমূল সরকার ছিনিয়ে নিয়ে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে থেকে দিচ্ছে। কিন্তু বিজেপি সরকার আসলে যে অন্নপূর্ণা ভাণ্ডার রূপে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 3000 টাকা করে আপনারা পাবেন, এটা কিন্তু বিজেপি সরকার বারবার বলছে এবং আপনাদের কাছে আমরাও তুলে ধরছি। এবং বিজেপি সরকার আসার সাথে সাথে আপনারা যে প্রকল্পগুলো দিয়ে বঞ্চিত হয়েছেন সেই প্রকল্পগুলো আমরা আপনাদের কাছে তুলে দেবো আপনাদের হাতে। আমরা সকলে মিলেমিশে আমরা হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব এবং তার সুবিধা সঞ্চয় সব কিছু আপনাদেরকে নিয়েই আপনাদের হাতে তুলে দিয়ে আমরা দলের সম্মান আরও আগামী দিনে বাড়িয়ে নিয়ে যাব। একদিকে হিঙ্গলগঞ্জে দেবেশ মণ্ডলের জায়গায় তৃণমূলের নতুন মুখ আনন্দ সরকার,
এই কেন্দ্রেই বামেরা প্রার্থী করেছে সিপিআই এর সৌমেন হালদারকে। অন্যদিকে বিজেপির প্রতিবাদী মুখ রেখা পাত্র। হিঙ্গলগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।